আসসালামু আলাইকুম। আজকে ক্যাবিনেটের নির্ধারিত মিটিং হয়েছে এবং আজকে ক্যাবিনেটে অনেকগুলো ইম্পর্টেন্ট ডিসিশন এসছে। তার মধ্যে সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ হয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার গত সপ্তাহে এটার উপরে বিস্তারিত বলেছেন, আমি আর নতুন করে বলবো না। তবে যেটা আজকে অ্যাড করার মতো যে ইন দ্য মিন টাইম আমরা এই যে গত কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তো তার আলোকে আজকে প্রায় ঘন্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে, মামলাগুলো হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরও সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন। এটা আজকে ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের উপরে আজকে একটা নিয়ে আপনি জানেন যে আমাদের এটা নিয়ে আগে অনেক ধরনের এটা নিয়ে কনসার্ন ছিল। দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা জায়গার কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের 2-3টা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন। তো সেই জায়গাগুলো এতে যাতে আরও কম্পিটিটিভনেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল, যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে এবং এটা আজকে এই ক্যাবিনেটে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাশ হয়েছে। এটার ক্ষেত্রে এখানে প্রাক্কলিত মূল্যের 10%-এর বেশি না কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে, এতে সিন্ডিকেট ভাঙবে। এবং অ্যাট দ্য সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম সেগুলো একটু জানতে চেয়েছেন উনি। এটার উপরে এটা একটা ফাইলে এটা একটা কম্পাইল হবে যে কারা কোথায় কোথায় এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া হবে। এছাড়া সরকার এখন 65%-এর কাজ দরপত্র হয় অনলাইন, 65%-এর পর্যন্ত সরকারি কাজ অনলাইন মানে টেন্ডারের মাধ্যমে হয়। তো সেটা এখন 100% উন্নীত করা হবে, এটাও আজকে ডিসিশন হয়েছে। আর একটা হচ্ছে 3 নম্বর ছিল পরিত্যক্ত বাড়ি যেগুলো বরাদ্দপ্রাপ্ত তার নিজ নামে নামকরণ করতে পারতেন না। গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনেছি যে 3রা এপ্রিল
ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, বাট 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। আর আজকে আরও বেশ কিছু ডিসিশন এসছে, তার মধ্যে আমি আজকে হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল 9টার সময় অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি বার্গ, এবং উনি জানিয়েছেন যে আজকে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এটা ঢাকা থেকে হবে। এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে। তো সেই জন্য অস্ট্রেলিয়ার তরফে কালকে অ্যাম্বাসাডার জানিয়ে গিয়েছিলেন, আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন। এবং এটা আপনারা জানেন যে গত 31শে অক্টোবর টনি বার্গ বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল। চিফ অ্যাডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ন্যাশনাল যাতে ঢাকা থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। তো আমরা তাকে এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে। এই ছিল আজকে মোটামুটি ক্যাবিনেটের মূল ডিসিশনগুলো। আপনারা প্রশ্ন করতে পারেন। না, এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এরকম ভাবে আলাদাভাবে হচ্ছে। এটা ড্রাফটটা এই বিষয়ে আরো আপনাদেরকে বিস্তারিত বলবেন আমাদের ল অ্যাডভাইজার, আপনার তার কাছ থেকে শুনে নেবেন। একদিনের ছুটি এটা এবছর তো নির্বাহী আদেশও হলো, আমরা আশা করছি এটা চলমান থাকবে। সে বিষয়ে আরো বিস্তারিত আমাদের ল অ্যাডভাইজার আপনাদেরকে এটা নিয়ে বলবেন। ঈদের ছুটি তো আমরা তো বললাম যে ঈদের যাতায়াতের ফ্যাসিলিটেট করার জন্য, যাতে নির্বিঘ্নে আপনারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা। আর আজকে ক্যাবিনেটে জানানো হয় যে প্রায় 1,72,000 পজিশন খালি আছে, এবং প্রফেসর আমাদের চিফ অ্যাডভাইজার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সেক্রেটারি তাকে বলেছেন যে আরো বিস্তারিত করে জানাতে যে কতটা পোস্ট খালি আছে, এবং সেই ব্যাপারে সামনে কি মেজার নেওয়া যায়, কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য উনি এটা তাকে জানিয়েছেন, তাকে বলেছেন। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের
যে 7 মাসে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে, আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। এগুলো তো আপনি আউটরাইট একদিন আমরা আজকে ক্যাবিনেটের ডিসিশন হলো, বাট এটা নিয়ে তো কাজ করতে হয়। এটা অনেক ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে আপনি উপজেলা লেভেলে ওই যারা এই টেন্ডারগুলো করছেন তাদের অনেক সময় ট্রেনিং থাকে না, তো তাদেরকে খুব দ্রুত যাতে ট্রেনিং দেওয়া হয়, কেননা এটা তো একটা প্রসিডিউরটা আপনার জানতে হবে। এটা ইচ্ছা করলেই তো আপনি হঠাৎ করে এটা করা যায় না। টেন্ডার প্রসেসটা জানাটা খুব একটু, এটার জন্য কিছু ট্রেনিং লাগে। তো সবাইকেই গ্র্যাজুয়ালি অনেককেই ট্রেনিং দেওয়া হয়েছে এবং সবাইকে ট্রেনিংয়ের আওতায় আনা হবে এবং এফেক্টিভলি আমি বলতে পারি কয়েক মাসের মধ্যে এটা আপনারা দেখবেন যে এটা 100% উন্নতি হয়েছে। টেন্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের করাপশনটা না থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেই জায়গাটায় আমরা অ্যাচিভ করতে চাচ্ছি যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের কোনো মানে অসাধু গ্রুপগুলো যাতে ডোমিনেট না করতে পারে, কোনো ধরনের করাপশন যাতে না হয় এবং এই জায়গাটায় যতটা স্বচ্ছতা রাখা যায় আমরা সেই স্বচ্ছতা যাতে ইনশিওর হয়, যেন টোটাল ট্রান্সপারেন্সি থাকে। আর এটা জানেন যে আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এটা অনেক বছর ধরে তো এই আমাদের পার্টনার এগুলো বিষয়ে বলছিলেন, তো আমরা তাদের দিকে তাকাচ্ছি না, আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এটা যাতে ফুল ট্রান্সপারেন্সি থাকে, যাতে মিনিমামও করাপশন না হয় এবং এই কম্পিটিটিভ আরো অনেক কোম্পানি যাতে এই টেন্ডারিং প্রসেসে জয়েন করতে পারেন। ইয়েস, আমরা আমাদের নারীদের মধ্যে থেকে আমরা প্রশ্ন আশা করছি। না, ওনার আগে একটু বলুক, আপনি আবার বলবেন। নারী সাংবাদিকদের মধ্যে কোনো প্রশ্ন? সাজিদা বলবেন না কিছু? জি প্লিজ। আমি কাউন্সিল সাহেব এটিএম এর কাজ করি। আজকে তো সংলাপ কমিশনের সাথে এই সংলাপের কোনো টাইম ফ্রেম আছে কিনা, যেটা কবে শেষ হবে? এটা ঐক্যমত্য কমিশন আপনাদেরকে ডিটেলটা বলতে পারবেন। আজকে এটা শুরু হচ্ছে এবং এটা খুবই আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। এটা আমরা আশা করছি যে 6টা কমিশনের যে রিপোর্টগুলো হয়েছে সেটা নিয়ে এখন চুলচুলা বিশ্লেষণ হবে, এটা নিয়ে অনেক ধরনের ডায়ালগ হবে এবং এর মধ্যে বাংলাদেশ একটা খুব ভালো রিফর্মের একটা প্যাকেজ পাবেন। আরেকটা বিষয় হলো যে তুলসী গ্যাবারের যে সাক্ষাৎকার ইস্যুতে সরকার আসলে বিব্রত কিনা, বা এই ব্যাপারে সরকার কি ধরনের কূটনৈতিক তৎপরতা হচ্ছে? সরকার এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে আমাদের যে ফরেন অ্যাডভাইজার সেই বিষয়ে কথা বলেছেন। এর বাইরে আমাদের আর নতুন করে কিছু অ্যাড করার নেই। এনিওয়ান ফ্রম নারী সাংবাদিকদের মধ্যে কোনো প্রশ্ন প্লিজ? হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আপনি জানেন যে চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে, আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা, এবং এটা খুবই প্রফেসর ইউনুস এটা এর আগেও তাদেরকে উত্থাপন করেছিলেন। ওয়াংয়ের সাথে ওনার যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কথা হয়েছিল এই বিষয়টা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসেডারের সাথেও এই বিষয়টা আলাপ হয়েছিল, উনি বলেছিলেন। এবং চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে মানে একটু করেই করেছেন, একটু যোগ করেই, যে আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা আশা করছি যে চায়নায় আমাদের একটা নতুন
এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরও আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য FAO আমাদেরকে $4 মিলিয়ন দিচ্ছে। তো সেই অনুযায়ী এগুলো এই ফ্যাসিলিটিগুলো এক্সপোর্টের জন্য কিছু কিছু তো মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেই মেনটেন করার জন্য FAO আমাদেরকে কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। তো এর ফলে যেটা হবে যে বাংলাদেশের আম বৃহৎ আকারে চায়নায় যাবে আমরা আশা করছি। আমি মহিদুল হক নিউ এজে কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল, চায়না প্রসঙ্গ যখন এসেছে যে আমাদের FTA নিয়ে একটা কথাবার্তা চাইনিজ সঙ্গে হচ্ছে না, তো মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরের সময় FTA নিয়ে কোনো এজেন্ডা আছে কিনা? আপনি জানেন যে এটা খুব শর্ট একটা নোটিশে ভিজিটটা হচ্ছে, তো যেগুলো আলোচনা হবে সেগুলো নিয়ে এখনও আমরা হ্যামার আউট হচ্ছে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেগুলো এখনও ডিসকাশনের পর্যায়ে আছে। এটা পুরোপুরি যখন কংক্রিট একটা জায়গায় যাবে আমরা আপনাদেরকে জানাবো। জি, আপনি আপনার হ্যাঁ একটা মেয়ে, জি প্লিজ। আমার নাম আতিকা রহমান, আমি রাজনীতিতে কাজ করি। প্রধান উপদেষ্টা চায়না সফর নিয়ে প্রশ্নটা করতে চাই। আমরা বেশ কিছু গণমাধ্যমে দেখেছি এবং আমরা নিজেরাও বিষয়টা অনুধাবন করেছি। ভারতে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু জটিলতা থাকার কারণে অনেকে চিকিৎসা নিতে সে দেশে যেতে পারছে না, মানে আগে মানে হারটা অনেক বেশি ছিল। তো এখন অনেকেই চায়নার বিভিন্ন হসপিটালের দিকে ঝুঁকছে। তো মাননীয় প্রধান উপদেষ্টা চায়না সফরে কি হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো হসপিটাল? এটা খুবই একটা ওনার টপ প্রায়োরিটি, এই বিষয়টা আলোচনা করার। প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তারা যারা হেলথ চেন হসপিটাল চেন আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। একটা তো হচ্ছে যে চায়নায় যে ওইখানে আমাদের যারা অসুস্থ বা যারা রোগী আমাদের মানুষজন যাচ্ছেন ওইখানে ট্রিটমেন্টের জন্য, এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা ওরা অলরেডি কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। তো এটার জন্য স্পেশাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। আমাদের লাস্ট ইয়ার ব্যাপারে একটু জানার আগ্রহ ছিল যে এর রিপোর্টের ব্যাপারটা ছিল যে 2-1 দিনের মধ্যে আমরা পাবো, এ ব্যাপারে কোনো অগ্রগতি জানানো হয়েছে কিনা? আর 2 নম্বর হচ্ছে বলাৎকারে নতুন সংজ্ঞার কথা আপনি বলেছেন। আমরা এর আগে জানতে পেরেছিলাম যে বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে, এই ব্যাপারে একটু পরিষ্কার। এই বিষয়টা আপনাকে আমি তো এইখানে যা আমি বলছি আপনাদেরকে, এটাও তো আমি যেটা বলেছি যে ওভারঅল একটা কথা বলছি। এটা নিয়ে আপনার আরও ডিটেলস আইন ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি তারা এটা নিয়ে বলবেন। আমাদের ল অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল এটার উপরে আরও আলোকপাত করবেন, উনি অলরেডি করেছেন। আপনারা আমার মনে হয় মিনিস্ট্রিতে থেকে এটা শুনবেন, এটা কি কি চেঞ্জ এসছে, কি কি ফাইনাল চেঞ্জগুলো হয়েছে। এবং এটা এই পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। এটা হচ্ছে মানে কোনো ধরনের কোনো আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়। শফিক ভাই, আমি মোস্তফা মল্লিক, চ্যানেল আইতে। আবার চায়না প্রসঙ্গে আসি। চায়নার যে পেশেন্ট এবং ডক্টর
যারা গিয়েছিল প্রতিনিধি দলে আমিও ছিলাম এবং 4টা হসপিটালে গিয়েছিলাম। তো সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ, আপনি ইঙ্গিত দিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষরা ইন্টারভিউ নিয়েছিলাম, তারা বলেছিল যে খুব শীঘ্রই একটা বড় ধরনের প্রজেক্টে বাংলাদেশের সঙ্গে তারা অ্যাড হচ্ছে। সেখানে হচ্ছে যে বাংলাদেশি একটা হসপিটাল হবে যেখানে চায়না ইয়ে করবে, কারণ এবং বিমান ভাড়াটাও অনেক বেশি। তারা বলছে যে পেশেন্ট বাড়লে বিমান ভাড়া কমে যাবে। আর দোভাষীর একটা সমস্যা তারাও বলেছে, এখানে একটা ভাষাগত সমস্যা আছে। এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে কি করতে হবে? এখন ব্যাপারটা হচ্ছে কি যে যদি দোভাষীর সমস্যা থাকে, কোন সবকিছুই বাংলাদেশের 50,000 বাংলাদেশি এখন চায়নাতে পড়ালেখা করছেন। তো আমার মনে হয় না যে দোভাষীর সমস্যাটা একটা বড় ইস্যু হবে। ওরা যে কেউ বাংলাদেশিরা ওইখানে যে যারা পড়ছেন তাদের মধ্যে থেকে অনেকে দুভাষী হিসাবে ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে যে চায়নার চায়না যে তার হসপিটালগুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য। কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ডের খুবই নাম করা। ওদের যে সমস্ত হেলথ কেয়ার টেকনোলজি আছে এটা সত্যিকার অর্থে অনেক উন্নত দেশেও কিছু কিছু জায়গায় হয়তোবা নাই। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে এবং ওদের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে আমরা মনে করছি যে বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটালগুলো আরও উন্নত হবে। আরেকটা লাস্ট, আচ্ছা, আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে মিডিয়া তাদের রিপোর্টের জন্য। আগামী শনিবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশন তাদের রিপোর্ট আসবে। এছাড়া নারী বিষয়ক যে সংস্কার কমিশন করা হয়েছিল তারাও আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা চায়না সফর শেষে ওনার কাছে এই রিপোর্টটা প্রস্তাব করা হবে। ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য এবং যে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন এটা পরিবর্তন করার জন্য এগুলোতে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু এই সার্চ কমিটির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। আজকে এক চিঠিতে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই সার্চ কমিটির জন্য 20 এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। থ্যাংক ইউ।